Hi there, everyone. আসসালামু আলাইকুম সকলকে। হ্যালো বিলিয়ন্স প্রেজেন্স লাইভ পডকাস্ট এপিসোড 11 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলী তাসলিম হাসান। এবং আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি উপস্থিত আছেন তার মূলত মেইন পরিচয় আসলে একজন মিউজিশিয়ান হলেও তিনি তার চেয়ে অনেক বেশি ফেমাস দ্য কন্টেন্ট ক্রিয়েশন দ্য বেঙ্গালি টকিং টমের জন্য। সো উইদাউট ফার্দার আই ডু লেটস ইন্ট্রোডিউস মিস্টার আরমানুল হক উইথ আস। আরমান ভাই, থ্যাঙ্কস a lot for Hello. joining with us. It's an absolute honor to have you. উইলসের ব্যাপার তো সব সময় জয়েন করাটা আমার এটা ম্যান্ডেটরি হয়ে যায়। উইলসের কথা আসলেই মানে না করি না। আচ্ছা আচ্ছা। আর তো ভাই ফার্স্টলি আলহামদুলিল্লাহ ভাই আমরা সবাই ভালো আছি। আসলে ভাই ভালো ছিলাম বলতে গেলে আমাদের উইলসের 2001 ব্যাচের কোচ শিখতেছেন তাপস ভাই, ওনার সাথে আসলে কথা হচ্ছিল শোর ব্যাপারে। তো আজকে খোঁজ পেলাম উনি কোভিড পজিটিভ, সেই জন্য আসলে মনটা একটু খারাপ। আশা করি ভাইয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তো ভাই জানতে চাইবো যে কেমন আছেন এবং আসলে কোয়ারেন্টাইন পিরিয়ডটা আসলে কিভাবে কাটছে? কোয়ারেন্টাইন পিরিয়ড কাটতেছে বাবা মায়ের সাথে, ফ্যামিলির সাথে, ওয়াইফের সাথে, আমার পেটস পাখিদের সাথে, তারপর ফেসবুক সবার সাথে, বাইরে যাওয়া হচ্ছে, তারপর মিউজিক করতেছি মাঝে মাঝে, মুভিজ দেখা হয়, বা সকালে বাইরে যাওয়া হয়, বিকালে বাইরে যাওয়া হয় একটু কাজে, এইভাবেই কাটতেছে। বাট লকডাউনটা সিরিয়াসলি নিচ্ছি, মানুষের সামনে যাচ্ছি না, যেখানেই যাচ্ছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে, ইভেন বাসাতেও একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে। তো সব মিলান মানে ফার্স্টের দিকে একটু নেগেটিভিটি ছিল, বাট এখন অনেক বেশি পজিটিভ। মানে ইনফ্যাক্ট এটা দরকার ছিল, কারণ যেটা ফিল করলাম যে ফ্যামিলির সাথে একটা টাইম স্পেন্ড করা হচ্ছে অনেক বেশি, যেটা মাঝখানে করা হতো না কাজের প্রেশারের কারণে। ভাই একটু জানতে চাইবো আপনার স্কুল বিলস লাইফ সম্পর্কে, যে আসলে বিলসে আপনার মজার কোনো এক্সপেরিয়েন্স বা দুষ্টুমির কোনো ঘটনা যদি আমার সাথে শেয়ার করেন। উইলস আমার এভরিডেই সবসময় মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে কোনোদিন এমন কোনো ডে ছিল না যেটা আমি খুব কি বলে খুব বোরিং ভাবে কাটানো হয়েছে। সেটা হচ্ছে উইলসে আমি ফার্স্টে ইংলিশ মিডিয়ামে পড়তাম, পরে আমি বাংলা মিডিয়ামে চলে আসি ক্লাস 6 মনে হয়। তো 6 বাংলা মিডিয়ামে যেদিন আসি আমার প্রথম ক্লাস ছিল, তো আমার খুব দুষ্টু কয়েকটা ফ্রেন্ড ছিল। তো একটা অনেকগুলোই মজার এক্সপিরিয়েন্স, একটা বলে শেষ করা যাবে না, আমি কয়েকটা দুই একটা বলতে পারি। একটা আপনি ছিল বলতে থাকেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা ফার্স্ট পিরিয়ডের পরে মনে হয় সেকেন্ড পিরিয়ডে টিচার আসার আগে তো আমাকে কয়েকজন বললো, তুমি তো নতুন স্টুডেন্ট, চলো আমরা একটু ঘুরে তোমাকে দেখাই। তো আমাদের ক্লাস ছিল 4 তলায়, আর মেয়েদের ক্লাস ছিল 1 তলায়, সি সেকশন যেটা হয়, মেয়েদের ক্লাস ছিল সি সেকশনে। তো আমাকে বললো যে চলো একটু ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে ঘুরে আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরা গেলাম ওয়াশরুমে, কিন্তু আমরা জানতাম না এটা মেয়েদের ওয়াশরুম। তো আমরা যখন ওইখানে ঢুকলাম, তো ওইখানে এক ছেলে গিয়ে আমি জানি না অনেকে চিনবে নাকি, রুস্তম স্যার বলে একটা স্যার ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, রুস্তম স্যার সবাই। রুস্তম স্যারকে খবর দিল যে ইংলিশ মিডিয়াম থেকে একটা ছেলে বাংলা মিডিয়ামে আসছে এবং সে মেয়েদের টয়লেটে গেল। তো রুস্তম স্যার তো সাথে সাথে ঢুকে আমাকে মারা শুরু করলো। এই নিয়ে আমরা যাই হোক পরে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমাদের, এই একটা এক্সপিরিয়েন্স। মেয়েদের বাথরুমের সাইডে একটা জায়গা ছিল যেখান থেকে আমরা মানে যখন ইচ্ছা হতো আমরা ক্লাস থেকে মানে স্কুল থেকে পালায় বের হওয়ার জন্য ওইটা ইউজ করতাম আর কি। বা আমরা 7-8 জন ফ্রেন্ড মিলে ক্লাস ফাঁকি দিতাম, দিয়ে বিভিন্ন ফ্লোরে যেতাম, বা 4 তলা থেকে 1 তলা নেমে ডাস্টার চেতাম মেয়েদের ক্লাসে ঢুকে। হ্যাঁ, ডাস্টার নিয়ে আমরা মাঠে ঘুরতাম অনেকক্ষণ, ঘুরার পর আবার ডাস্টার ফেরত দিতে যেতাম। তো মেয়েদের যে টিচার থাকতো আমাদেরকে জিজ্ঞেস করতো যে 4 থেকে তোমাদের 1 তলায় নামতে হবে কেন ডাস্টার নিতে? তা আমি বলছি মিস, টিচার বলছে যে আপনার ক্লাস থেকে আপনার থেকেই ডাস্টারটা নিতে, পাশের ক্লাস থেকে নিতে না করছে, তো এর জন্য। মানে বেসিক্যালি আমরা মেয়ে দেখতে যেতাম আর কি তখন। তো এরকম আরো অনেক মজার এক্সপিরিয়েন্সেস আছে আমাদের স্কুল লাইফে। অলরাইট। তো একটু জানতে চাইবো যে আপনার যেটা বেঙ্গলি টকিং টম, যেটার জন্য আপনি এত বেশি ফেমাস, সেই বেঙ্গলি টকিং টমের মেইন আইডিয়াটা আসলে ফার্স্ট কখন আসছিল আপনার মাথায়? আসলে এটা শুরুটা কিভাবে, শুরুর গল্পটা একটু জানতে চাই। বেঙ্গলি টকিং টমের আইডিয়াটা আসছে আমি যখন 2011 মালয়েশিয়াতে যাই পড়াশোনা করতে। একই কথা অনেক ইন্টারভিউতে বলছি, একটু ডিফারেন্ট ওয়েতে বলি। তো তখন প্রথম 2-1 দিন খুব বোরিং লাগা শুরু হয়েছে। তো আমার সাথে একটা ছেলে থাকতো, না ওইটা অনেক পরে জয়েন করছে, একটা ছোট ভাই আর কি, ইরফান নাম, ইরফান আহমেদ। তো
ও একই ইউনিভার্সিটিতে পড়তো, আমি পড়তাম মিউজিক সেকশনে, ও পড়তো হচ্ছে তোমার বিজনেস আর কি স্টাডিজ করতো ইউনিভার্সিটিতে, তো বাংলাদেশেরই। তো হঠাৎ করে একদিন বললাম চল আমরা মাঝে মাঝে দেখা করি, কারণ এখানে কেউ নাই আমার পরিচিত। তো খুব একটা দেখা হতো না, এরকম হতো না। তো এক সময় বাসায় একা বোরিং থাকতে থাকতে কারোর সাথে চ্যাটও করা হতো না, গল্পও করা হতো না। তো হঠাৎ করে একদিন অ্যাপটা নিয়ে কাজ করলাম আর কি, দেখলাম যে কি হয় না হয়। তো নিজেই একটা কথা বললাম, তো একটা জিনিস দেখলাম যে যা বলি তাই রিপিট করতেছে। তো ভাবলাম যে একটা যদি গার্লফ্রেন্ড যদি হইতো, তো এটা কিভাবে আমাকে রিপ্লাই করতো। ধর আমি জিজ্ঞেস করলাম কেমন আছো, সেম ভাবে বলতেছে কেমন আছো। তা আমি মানে সেম জিনিসটা আমি রিপিটেশনটা শুনতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে একটা কনভারসেশন হোক, বেটার এটা একটা কনভারসেশন হোক। সো তখন জাস্ট একটা 30 সেকেন্ডের একটা ক্লিপ ছিল, কারণ আমার একটা মেয়ের সাথে কয়েকদিন কথা হয়েছিল। তো মেয়েটাকে আমার খুব মানে মেয়েটার সাথে আর কথা বলতে ইচ্ছা হয় নাই। তো সেই মেয়েটা প্রথম আমাকে ফোন দিয়ে বলছে, মানে যেদিন আমাদের ব্রেকআপ হয় আর কি, ব্রেকআপ তো না আসলে, কারণ কয়েকদিন কথা হয়েছিল। তো তখন আমাকে বলে যে তুমি আর আমাকে ভালোবাসো না, তুমি আর আমাকে ফোন দাও না, তুমি আর আমার সাথে দেখা করো না, কেন এত চেঞ্জ হয়ে গেল, এরকম করে একটা আমাকে কথা বললো। তো সেম জিনিসটা আমি টকিং টমের মধ্যে করলাম, করে আমি এটা আপলোড করে দিলাম ফেসবুকে রাত্রেবেলা। তো আপলোড করার পর পরের দিন আমার যখন এক্সাম ছিল, সকালে এক্সাম দিতে যাবো, তো আমি ফেসবুক অন করলাম। তো ফার্স্ট টাইম দেখি আমার অনেকগুলা নোটিফিকেশন, লাইক শেয়ার হয়েছিল মনে হয় মোর দ্যান 2000 বা 3000 এর মতন শেয়ার হয়েছিল ওই ভিডিও এক রাতে। তো আমি এটা দেখে মানে তখন তো এই কন্টেন্ট শেয়ারিং ব্যাপারটা ছিল না। মানে আমরা যেটা দেখতাম বিদেশিদের খুব একটা থাকতো, বাংলাদেশে এত কন্টেন্ট শেয়ারিং ছিল না 2012 এর দিকে, এরকম ভাবে ছিল না। তো ওইটা আমার কাছে খুবই একটা মানে হাইপ লাগলো। তো আমি চিন্তা করলাম এক্সাম না দিয়ে বরং বাসায় বসে এখন টকিং টম বানাই। তো মাথার মধ্যে যা আসতেছিল সবগুলা টকিং টম বানায় প্রোফাইলে দেওয়া শুরু করলাম। তখন ফুয়াদ ভাইয়ের যেই ওয়াইফ ছিলেন, ফুয়াদ ভাইয়ের ওয়াইফ মায়া, মায়া আমাকে বললো যে বেটার এক কাজ করো, একটা পেজ করো, টকিং টম একটা পেজ করে ওইখানে আপলোড করে দাও সব ভিডিওস গুলা। সো তখন একটা 2012 এর মিডের দিকে আমি টকিং টমের একটা ফ্যান পেজ করি, বাঙালি টকিং টম। তো ওইখানে ভিডিওস গুলো আপলোড দেওয়া শুরু করি। তো তখন যখন যেই ফেস্টিভ্যাল আসতেছিল, যেমন পহেলা বৈশাখ, তারপর যা যা ফেস্টিভ্যাল ছিল ওই সব রিলেটেড গুলা টকিং টম গুলা ক্রিয়েট করা হচ্ছিল। মানে তখন মাথায় যা আসতো তাই করতাম ওই সময়টা। অলরাইট, তো আমরা শুরুর দিকে গল্পটা একটু জানলাম, বাট এইসব মেইনলি কমেডিয়ান পেজ গুলো বা কন্টেন্ট ক্রিয়েটিং যে পেজ গুলো আছে, এগুলো একটা টার্নিং পয়েন্ট থাকে। লাইক একটা পার্টিকুলার কন্টেন্ট যখন ভাইরাল হয় বা সবাই যখন সবার কাছে যখন পৌঁছে যায়, তখন সবাই আসলে চিনতে শুরু করে যে আচ্ছা না, এটা ও এই কাজগুলো করে। তো বেঙ্গালি টকিং টমের ক্ষেত্রে এরকম কোনো ইয়ে ছিল যে লাইক সার্টেন একটা কন্টেন্ট যেটা ভাইরাল হয়ে যায়? বেসিক্যালি আমি বলি, আমার আমি ইভেন মিউজিকও যখন মিউজিক আমি করি 97 থেকে, আমি যে মানে যে কোনো কাজ করি আমি কখনো চাই না যে আমার নিজের ফেসটাকে দেখাতে। আমি চাই না যে মানুষ জানুক যে এটা কে কাজটা করতেছে, এই জিনিসটা আমি জানাতে চাই না, কোনোদিনই জানাতে চাই নাই। বাট 2012 যখন রেডিও ফুর্তির সাথে আমার এটা কন্ট্রাক্টে চলে আসি, আমরা আমরা রেডিও ফুর্তিতে একটা শো করতাম, এটা ফুর্তি টকিং টম নামে। তো ওই সময়টা তখন দেখলাম কিছু ইউটিউবার ছিল, ইউটিউবার বলবো না, কিছু কিছু লোক ছিল যারা ইউটিউবে চ্যানেল ছিল যাদের, তারপর হচ্ছে ফেসবুকে এই ভিডিওস গুলা বা ক্লিপ গুলা কপি করে তাদের নামে এগুলা পোস্ট করা হতো। তো পোস্টের কারণে আমি তখন আমার নামটা দেওয়া শুরু করলাম, বাট আমার পিকচারটা দেওয়া শুরু করি নাই। কিন্তু আমি তখন আমার ফেস দিই নাই, বা কখনো এটা আমার ফেস দিয়ে করব সেটাও আমি করি না। আমি সবসময় অ্যানিমেশনেও করতে পারতাম এই কাজটা, বাট সেই কাজটা আমি করি নাই। আমি সবসময় চাইছি যে মানুষজন মানে ফানটা ফানের জায়গায় থাক, কারণ আমি এই জিনিসটা বিশ্বাস করি যে অনেক অনেক ক্ষেত্রে থাকতে পারে যে একটা মানুষ আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করবে না, যেই চিন্তাটা আমি করি আর কি, হয়তো পার্সোনালি আমাকে পছন্দ করবে না। আবার অনেকে আছে হয়তো আমাকে পার্সোনালি পছন্দ করতে পারে। সো রাদার আমি আহ, নিজেকে না প্রেজেন্ট করে আমি জাস্ট কন্টেন্টটাকে প্রেজেন্ট করি, মানুষজন কন্টেন্টটা দেখো। এখন হয়তো দেখা যাচ্ছে যে তুমি আমাকে পছন্দ করো না, বাট কন্টেন্টটা অনেক মজার, তুমি হয়তো কন্টেন্টটা দেখবে না জাস্ট বিকজ তুমি আমাকে পছন্দ করো না। সো এর জন্য আমি কখনো আমার ফেসটা দেখানোর মানে ইচ্ছাটাও ছিল না, সেটা মিউজিকের ক্ষেত্রে হোক, টকিং টমের ক্ষেত্রে হোক। বাট একটা সার্টেন টাইমে গিয়ে আমি নামটা ইউজ করা শুরু করছিলাম, কারণ এটা পরে আমার পেটেন্ট করতে হলো, কপিরাইট করতে হলো, কপিরাইট প্রোটেক্টেড করতে হলো।
তো এই সমস্ত জিনিস আমার করতে হয়েছে, বাট এখনো যখন টকিং টম করি আমি চেষ্টা করি আমার ফেসটা না দেখানোর। অলরাইট। আপনি আপনার সবচেয়ে বড় পরিচয় যেটা আপনি একজন মিউজিশিয়ান। তো আপনার মিউজিক নিয়ে একটু জানতে চাইবো যে মিউজিকের শুরুটা আসলে কিভাবে, এবং যেটা আপনি একটু আগে বলেছেন আপনি 97 থেকে ড্রামস বাজাতেন, তো সেই শুরুর দিকের গল্পটা একটু শুরু করতেন, কিভাবে আসলে শুরু হলো? প্রফেশনালি মিউজিক শুরু করি 97 থেকে, বাট আনপ্রফেশনাল ওয়েতে মিউজিক শুরু করা হয় 95 আমার। আমার আব্বু ওকে। হচ্ছে ডক্টর, কিন্তু আব্বু ছিল বাংলাদেশে সম্ভবত সেকেন্ড বা থার্ড মানে তবলা প্লেয়ার আর কি। তো ওকে। আমি প্রথমে কিনে একটা তবলা তবলা কিনে বাবার কাছে শিখতাম, বাবা আমাকে লেসন দিত, বাট যেহেতু বাবা শিখতে পছন্দ করতাম না আর কোথাও গিয়ে শিখবো সেটাও ইচ্ছা করতো না, তো বাসায় নিজে নিজে একটু তবলা প্র্যাকটিস করতাম। তো একটা সময় পরে মনে হলো গিটার কিনি, তো একটা গিটার কিনলাম, গিটার কিনে কিছুক্ষণ গিটারটা বাজানোর চেষ্টা করলাম। তো পরে বড় ভাই গিটারটা নিয়ে নিল, তো গিটারটা আমার কাছে আর ছিল না। পরে মিড অফ 96 আমি একটা ড্রামস কিনি। ড্রামস কেনার পর আমি ড্রামসটা প্রপারলি শিখি। প্রথমে ওয়ারফেজের টিপু ভাইয়ের কাছে আমি 6 মাস শিখলাম। তারপর হচ্ছে আরেকটা ভাইয়া ছিল, ওনার কাছে শিখছিলাম কিছু মাস। পরে বাসায় নিজে নিজেই প্র্যাকটিস করতে করতে আমি বাসায় সারাদিন বাজাতাম। তো ওইভাবে করে আমার ব্যান্ড জয়েন করা হইলো 2000 এর দিকে। তারপর তো প্রায় 6-7টা ব্যান্ডে জয়েন করলাম। আমার ফার্স্ট রেকর্ডিং স্টুডিও রেকর্ডিং ছিল 2001 এর দিকে কাল্পনিক ব্যান্ডের সাথে। তারপর আন্ডারগ্রাউন্ড ব্যান্ডে আমি কয়েকটা ব্যান্ডের সাথে ড্রামস বাজাইছি। পরে 2008 এর দিকে গিয়ে 7 বা 8 এর দিকে আমি পিয়ানো বাজানো শুরু করি। 8 এর দিকে, এন্ড অফ 8 পিয়ানো বাজানো শুরু করি আমি। ফার্স্ট লেসনটা নেই হচ্ছে রোমেল আলী থেকে, রোমেল আলী ভাই থেকে। ওয়ারফেসের। উনি আমাকে হ্যাঁ, ওয়ারফেজের রোমেল ভাই। পরে ওনার কাছে কিছু মাস শিখার পর আমি পরে এটা নিয়ে বাইরে আমার মানে লন্ডন স্কুল অফ কমার্সে পড়তাম বিএ অনার্স। সো ওইটা আমি পড়ে আমি বাইরে গিয়ে গ্রেড 8 পর্যন্ত আমি পিয়ানোতে মেজর করে আসছি আর কি, মানে মিউজিক নিয়ে পড়াশোনা করছি। অ্যান্ড টোটালি আমি কম্পোজিশনের মধ্যে ঢুকে গেছি। সো 2016, 17, 18 আমি পিঁপড়া বিদ্যা মুভির মোস্তফা সারোয়ার ফারুকী ভাইয়ের মুভির পিঁপড়া বিদ্যা মুভির ব্যাকগ্রাউন্ড স্কোরিং করলাম। তারপর হচ্ছে এয়ারটেলের অনেক জিঙ্গলস, টিভিসি, এগুলা মিউজিক কম্পোজ করলাম। সুমন ভাইয়ের সাথে আমার অর্থহীনের একটা ওয়ারফেজের একটা গান ছিল, সেটাকে আমরা রিমেক করলাম পিয়ানোতে, প্রতিচ্ছবি গানটা। আচ্ছা আচ্ছা। তা এরকম মোটামুটি অনেক কাজ করা হয়েছে আমার মিউজিক নিয়ে। লাস্ট আমার ব্যান্ড ছিল এলিটা আপুর সাথে, ব্যান্ডের নামটা ছিল রিটেক। এলিটা আপুর সাথে আমরা প্রায় 2 বছরের মতন আমি ড্রামস প্লে করছিলাম, বাট ওইখানে পিয়ানো এরকম কিছু বাজানো হয়নি। ওকে। তারপরে যেহেতু আপনার শুরুর দিকে গল্পটা আমরা জানলাম, আপনার মিউজিক নিয়ে পড়াশোনার আগ্রহটা কিভাবে জাগলো, যে লাইক মিউজিক করছি এটা নিয়ে পড়াশোনা করবো, এটা আসলে কি? সত্যি কথা বলতে আমার মানে পড়াশোনায় খুব একটা আগ্রহ ছোটবেলা থেকে ছিল না। আমার সবসময় এক্সপ্লোর করার ইচ্ছে ছিল, মানে যে কোনো কিছু, মানে পড়াশোনায় বইয়ে যেটা দেখতাম আমার কাছে মনে হতো এই জিনিসটা আমি রিয়েল লাইফে দেখতে পারলে আমি হয়তো প্র্যাকটিক্যালি শিখে যেতাম বইয়ে পড়ার থেকে। একটু রেবেল টাইপের ছিলাম আমি ছোটবেলা থেকে, স্কুল লাইফেও। মানে আমার কোনো কিছু মানে সারা বছর যেই বইটা যেটা পড়তাম আমি, আমার কাছে মনে হতো কি এক্সামটা আমি কি শিখলাম বা আমি জানি, আমি কি চিন্তা করি, এক্সামটা আসলে ওরকম হওয়া উচিত। টেক্সট বুক আমি মুখস্থ করলাম বা পড়লাম, ওইটা আমার এক্সাম দিয়ে লাভ নাই, আমি এটা ফিল করতাম আর কি একটা মানে সময় পর্যন্ত। তো যেই কারণে আমার ছোটবেলা থেকেই মিউজিক পড়ার ইচ্ছে ছিল, বাট বাংলাদেশে এত অপরচুনিটিস ছিল না ওই সময়, যেই সময়টা আমি পড়তে যাচ্ছিলাম আর কি মিউজিক, এত স্কুল ছিল না। এখনো মনে হয় ওরকম ভাবে মানে ডেডিকেটেড মিউজিক স্কুল যেখানে মিউজিকের মাস্টার্স শেখানো হয় বা মেজর শেখানো হয় এরকম কিছু নাই, বাইরে গিয়েই পড়তে হতো। তো ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন ছিল মিউজিকের উপর পড়াশোনা করার। তো এর মধ্যে মাঝখানে বড় ভাই যেহেতু পাইলট, আমি বড় ভাইয়ের সাথে পাইলটেও মানে আমরা একটা মানে অ্যাভিয়েশনে ঢুকছিলাম, বাট আমি বের হয়ে আসছি কারণ আমার চোখের প্রবলেম ছিল। তো এন্ড অফ দ্য ডে মানে ইচ্ছাটা ছিল মিউজিক নিয়ে পড়ার, সো ওইভাবেই ওই গোলের দিকেই চলে গেছি সামহাও, মানে লাক নিয়ে গেছে আর কি এখানে। আচ্ছা আচ্ছা। ভাই আপনার পার্সোনাল গানের কথা যদি বলি, আপনার নিজের ট্র্যাক যেগুলো, সেগুলো আপনি ইউটিউব চ্যানেলে আমরা যদি দেখি প্রায় সেগুলো 6 থেকে 7 বছর আগে রিলিজ করা। রিসেন্টলি কি আপনি ভাই কাজ করছেন না, নাকি সেটা আমরা আসলে ইউটিউবে পাচ্ছি না? বিষয়টা আসলে কি? আমি আমি সত্যি কথা বলতে আমি মানে ট্রেন কোনো সিঙ্গার না। আমি আগে আমার গলা অনেক ভালো মানে
গলাটা একটু ভালো ছিল, আমি হয়তো যদি শিখতাম প্র্যাকটিস করতাম হয়তো আরো বেশি ভালো হতো, বাট আমি আমার নিজের গলা নিজেই খারাপ করে ফেলছি অনেক রিজনে। বাট আমার আম্মু আব্বু মানে কোনো কিছুতে আমাকে কোনোদিন বাধা দেয়নি, সবসময় উৎসাহিত করছে যাতে আমি ভালো মতন মিউজিকটাকে অ্যাটলিস্ট মানে গান গাওয়া এইসব কিছু। তো ওই সময় যেসব গানগুলো রিলিজ করতাম, কিছু একটা গান ছিল আমার বাবা যখন হসপিটালাইজ ছিল, তখন ডান দিকের বেডে বাবা শুয়েছিল আর বাম দিকে আমি শুয়েছিলাম। তখন বাবা কিছু কথা বলতেছিল রাত্রেবেলা আকাশের দিকে তাকায়, মানে বেডের থেকে উইন্ডো দেখা যাচ্ছিল হসপিটালে। তো বাবা তখন কিছু কথা বলতেছিল আমাকে, তো ওই কথাগুলো আমি মোবাইলের মধ্যে টাইপ করে নিছিলাম, যে কথাগুলো বলতেছিল বাবা। তো পরের দিন আমার বড় ভাই হসপিটালে যাবে, আমি বাসায় চলে আসবো। তো আমি যখন বাসায় আসি আমি ওই কথাগুলাকেই গান করে মানে গানের মতন করে আমি একটা মিউজিক কম্পোজ করে নিজেই গেয়ে ফেলছি। কারণ আমি মানে আমার লেখা গান বা আমার টিউন করা গান অন্য কাউকে দিয়ে আমি গাওয়াতে পছন্দ করি না। সো ঘুমের দেশে ছিল ওই ফার্স্ট গান আমার, অ্যান্ড সেটা আমি উইদাউট বেস ট্র্যাক ছাড়া আমি রেকর্ড করি। তারপর ওইটা রিলিজ মানে ওইটা ফার্দার কোনো কাজ করা হয়নি ওই গান নিয়ে। সো যতগুলা গানই আমি করছি 7 বছর 8 বছর আগে, এগুলো এন্টায়ারলি নিজের জন্য ছিল। এমন না যে আমি অ্যালবাম রিলিজ করতে চেয়েছি বা আমি নিজে গান গেয়ে খুব ফেম বা কিছু, মানে মিউজিকটা আমি সবসময় নিজের জন্য মনে করছি। আর যেগুলা টিভিসি এয়ারটেলের জন্য যেসব কাজ করছি সেগুলো আমি কমার্শিয়ালি কাজ করছি। বাট আমার যেগুলো লেখা গান বা আমার টিউন করা গান, আমার কাছে মনে হয় এগুলো আমার কাছে থাকাটাই, আমি কখনো ওগুলো আর দিতে চাই না কাউকে। 1-2টা গান দিছি বাট ওকে, সব দেই। আচ্ছা। আপনার মিউজিশিয়ানের পাশাপাশি আপনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের পর, বাট আমাদের দেশের মিউজিক সিনে অনেকে বুঝেই না একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কি বা তার কাজটা কি আসলে। তো সাউন্ড ইঞ্জিনিয়ার আপনার কাছে জিনিসটা আসলে কেমন লাগে? লাইক কখনোই খারাপ লাগে যে আসলে আমাদের ইম্পর্টেন্সটা মানুষ কেন বুঝছে না? ফার্স্ট অফ অল বাংলাদেশে বাজেটের একটা অনেক বড় ইস্যু থাকে যে কোনো ক্ষেত্রেই। হ্যাঁ, এখন আমি যদি বলতে যাই অনেকজনকে অপমান করা হবে, প্রডিউসারদের অপমান করা হবে, এজেন্সিকে অপমান করা হবে, যেটা আমি করতে যাচ্ছি না। বাট ইন আ ওয়ে অপমান হচ্ছেই তারা এই কথাটা শুনেও। তারা অন্য অন্যান্য ক্ষেত্রে অনেক টাকা ব্যয় করে, আড্ডা মারতে অনেক টাকা ব্যয় করে, হ্যাঁ, গসিপ করার জন্য অনেক টাকা ব্যয় করে, প্ল্যানিং করতে গিয়ে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে। বাট যখন মিউজিকের ক্ষেত্রে আসে বা সিঙ্গারদের ক্ষেত্রে আসে তখন তাদের বাজেটটা থাকে না। এখন নর্মালি তোমাকে বলি, আমি যখন বাইরে পড়াশোনা করতাম, আমি যখন সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি তখন ওইখানে সব ছিল অ্যানালগ সিস্টেম। মানে আমি যদি প্রপারলি একটা অ্যানালগ সেট আপ করি আমার স্টুডিওতে, অ্যাটলিস্ট হলো আমার মানে মিনিমাম হলো 40 to 50 লাখসের মতন খরচ আছে অ্যানালগ সেট আপে। তো একটা মিউজিক কম্পোজ করার পর অ্যানালগ সেটআপ থেকে আমি এটা যখন রেন্ডার করব, ফাইলটা এক্সপোর্ট করব, আমার তো একটা মানে ইনভেস্টমেন্ট আছে এই পুরো অ্যানালগ সেটআপের পিছনে। এখন তো যেমন ঘরে ঘরে স্টুডিও আছে সবার, মানে ওই আম, সব মানে অ্যানালগে যেগুলো আমার অ্যানালগ সিস্টেমগুলো আছে সবগুলো তুমি প্লাগইনস পেয়ে যাবে অনলাইনে, ফ্রিতে ডাউনলোডও পাইরেসি করে ডাউনলোড করে নিচ্ছে মানুষ। যেই কারণে এখন সবাই কম্পোজার, সবাই সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সবাই মিউজিক প্রডিউসার হয়ে গেছে। সো প্রপারলি এটা যখন করতে যাবা তোমার বাজেট হয়তো একটা মিউজিকের ক্ষেত্রে পড়ে যাবে 3 থেকে 4 লাখ টাকা। আচ্ছা, তো বাংলাদেশে যে প্রবলেমটা হয় যে আমি ইনফ্যাক্ট কিছুটুকু একটু মিউজিক থেকে সরে আসছি একটা বেসিক রিজনে, সেটা হচ্ছে যে এদের আউটপুট দরকার হচ্ছে হলিউড বা বলিউড স্টাইলের আউটপুট দরকার, বাট টাকাটা দিবে হচ্ছে একটা চা বা সিগারেট খাওয়ার টাকা। হ্যাঁ, মানে অ্যামাউন্টটা হচ্ছে তাদের এরকম। সো ওরকম অ্যামাউন্টে আমি কখনো তাদেরকে ভালো মিউজিক আমি দিব না, কারণ আমার কষ্ট হয়, আমার রাত জাগতে হবে, আমার ইলেকট্রিসিটি বিল পে করতে হবে, আমার অনেক কিছু চিন্তা করতে হয়। আর বিদেশে যেটা হয়, মিউজিক কম্পোজার থাকে ডিফারেন্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে আলাদা, যে ইনস্ট্রুমেন্ট প্লে করবে সে থাকে টোটালি আলাদা, স্টাফ নোটেশন যে লিখবে সে থাকে আলাদা, এবং প্রত্যেকজনের পেমেন্ট কিন্তু আলাদা আলাদা হয় এবং কেউ কারো কাজে ইন্টারফেয়ার করে না। বাট বাংলাদেশে আমি সিঙ্গার, আমি কম্পোজার, আমি প্লেয়ার, আমি ড্রামস বাজাচ্ছি, আমি ভায়োলিন বাজাচ্ছি, আমি পিয়ানো বাজাচ্ছি, গিটারও আমি বাজাচ্ছি, গানও আমি গাচ্ছি, লিরিক্সও আমি লিখতেছি, মিক্সিং মাস্টারিং সব আমি করতেছি।
তো যেই কারণে দেখা যাচ্ছে অনেকে পেয়েও বসতেছে আমাদেরকে ইন আ সেন্স, আবার একদিক দিয়ে বেনিফিটও, আবার এটা একটা একটা অভিশাপ। আজকে যদি এরকম হতো যে আমি শুধু কম্পোজ করব, মিক্সিং মাস্টারিং এর সেক্টরটা আমি আরেকজনের হাতে তুলে দিব, তখন কিন্তু বাধ্য হতো এজেন্সি বলো, ডিরেক্টর বলো, প্রডিউসার বলো, বাধ্য হতো তাদেরকে পে করতে। বাট এখানে কিছু গ্রুপিং হয়, হ্যাঁ, এজেন্সির মধ্যে অনেক গ্রুপিং আছে, মিউজিশিয়ানদের মধ্যে অনেক গ্রুপিং আছে, যে গ্রুপিং গুলোর মধ্যে আমি ঢুকি না। কারণ আমি ওই চামচামি করা, গিয়ে আড্ডা মারা, বসে বসে গল্প করা, এইসবের মধ্যে আমি আগেও ছিলাম না, এখনো নাই, ফিউচারেও থাকবো না। আমি কমিশন দিতে রাজি না কাউকে, সো কাজও আমি ওইভাবে করি না। আর যদি করিও খুব স্পেসিফিক কিছু মানুষের কাজ করে দিই, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি তাদের কাজ করে দিই। বাট আমি ওই গসিপের মধ্যে নেই, মানে এটা আমার কাছে ওয়েস্ট অফ টাইম লাগে এবং ওয়েস্ট অফ মানি লাগে। সো টাইমটাকে ইউটিলাইজ করার জন্য যদি কেউ কাজ করতে যায়, আমি কাজ করব। বাট গিয়ে ওই 2-3 ঘন্টা গল্প করব, কোথাও বসে আড্ডা দিব, খাওয়া দাওয়া করবো, ওগুলোর মধ্যে আমি নাই। তো এই অলরাইট। হচ্ছে ভাই একটু জানতে চাইবো এখন আপনার বর্তমান ব্যস্ততা আসলে কি নেই, যেহেতু আপনি মিউজিক থেকে দূরে আছেন, এসবের মধ্যে তেমন একটা নেই। বর্তমানে আসলে কি করা হচ্ছে, যদি আসলে লকডাউন পিরিয়ডটা বাদ দিই, বেসিক্যালি কি করে আসলে আপনার এই সময় কাজ? um, কিছুটা পলিটিক্যালি ইনভলভড, সেটা আমি বলবো না, মানে কোনো দল এরকম কিছু সাপোর্ট না, কোনো দল সাপোর্ট না। অনলাইনের কিছু বা ঝামেলা হলে ওগুলা আমরা একটু দেখি। তারপর হচ্ছে আমার একটা অর্গানাইজেশন আছে, উই সাপোর্ট লাইভস দ্যাট ম্যাটার্স টু আস, মানে যারা সুইসাইড করে, একটা এরকম অর্গানাইজেশন করা আছে, সেটা আমরা দেখতেছি। অ্যাপার্ট দ্যাট কিছু বিজনেসের কাজ করা হচ্ছে, বিজনেসে ইনভেস্টমেন্ট করা আছে, সেগুলো দেখতেছি। বাট মিউজিকটা আমি করি, মিউজিকটা যে করি না তা না, মিউজিক করা হচ্ছে। টকিং টমও রিসেন্টলি আমরা যখন করোনার প্যান্ডেমিক সিচুয়েশনটা স্টার্ট হয়, তখন আইসিটি মিনিস্ট্রির কিছু কাজ করা হয়েছে থ্রু এজেন্সি। তখন আমি অনেক টকিং টম ক্লিপস বানায় দেওয়া হয়েছিল। রোজার মধ্যে প্রায় 6টা বা 7টার মতন টকিং টম করা হয়েছিল, আমার ওই প্রজেক্টগুলো কাজ করেছিল। অ্যাপার্ট দ্যাট কিছু স্ক্রিপ্টের কাজ করি। সো এইভাবেই ব্যস্ততা, বিজনেস, স্ক্রিপ্টিং, মিউজিক, টুকটাক ফেসবুকিং, ব্যস্ততা এইভাবেই থাকা হয়। আমি জব মিউজিক করতাম আগে, একটা জব করতাম ফার্স্ট আচ্ছা অফ দ্য আচ্ছা। রেডিও ফুডে ছিলাম, ওটা ছেড়ে দিছি। পরে 4 বছর তো নিজেই ফ্রিল্যান্সিং মিউজিক করছি। এরপর আরেকটা রেডিওতে জয়েন করছি, বাট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, এনভায়রনমেন্ট ভালো ছিল না। আহ, মানে সবকিছু, মানে সবাই কি জানো, বাংলাদেশের একটা মানে জিনিস হচ্ছে যে সবাই খুব বেস্টটা চায়, বাট সব থেকে মূর্খ ওয়ান্ট টু পে মানুষরা, লেস। না 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 না, পেলেসটা তো পরের বিষয়। মানে সাপোজ ইউ আর গুড অ্যাট সামথিং, যেটা তুমি খুব ভালো পারো, ধরো প্রথম তুমি হোস্টিং খুব ভালো পারো, হ্যাঁ। এখন আমি hosting পারি না, হোস্টিং এর ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, তুমি হয়তো হোস্টিং নিয়ে পড়াশোনা করে আসছো। এখন আমি তোমাকে অ্যাপয়েন্ট করলাম যে তুমি আমার শো হোস্ট করো। এখন তোমাকে আমাকে ফ্রিডম দিতে হবে যাতে তুমি শোটা হোস্ট করতে পারো। এখন আমার হোস্টিং এর ব্যাপারে কোনো আইডিয়া নাই, জাস্ট বিকজ আমি মালিক বা আমি তোমাকে হায়ার করছি, আমার মানে এটা এটা আমাদের স্বভাব, এটা আমাদের নেচারের মধ্যে আছে, যেটা আমার অপছন্দ আর কি। মানে আমি তোমাকে ইনপুট দিব, না তোমার হোস্টিং এখানে এটা হচ্ছে না, না তুমি একটু বেশি হেসে ফেলছো, তুমি একটু বেশি প্রশ্ন কম করতেছো, মানে ওই ইনপুট গুলা দিতে দিতে এন্টার জিনিসটাকে নষ্ট করে ফেলে। সো দ্য হোল পয়েন্ট অফ অ্যাপয়েন্টিং ইউ ইজ পয়েন্টলেস। তো যেই কারণে আমি জবটা আমি আর প্রেফার করি না, এবং জবটা আমি ছেড়েও দিতে পছন্দ করছি, এন্ড আমি রিয়েলি হ্যাপি উইথ ইট। মানে যেটা করব নিজে করব, মানে যেটা পারি আমি সেটা নিজেই করব, কারোটা শুনে করব না। অলরাইট। সো আমরা আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট কোয়েশ্চেন যেটা আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে লাইক, যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাতে চায় আসলে, ইয়াং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের উদ্দেশ্যে ভাই আপনার অ্যাডভাইস কি হবে, আসলে কিভাবে তারা তারা করলে তাদের ইয়েটা ভালো করতে পারে কন্টেন্ট মেকিং? বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে আমি কখনো আমি যখন টকিং টম করছি, আমি সবসময় দুইটা জিনিস মাথায় রাখছি, সেটা হচ্ছে আমি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবো না কারো উপর। আমি রিলিজিয়াস নিয়ে কোনো কথা বলবো না, ধর্ম নিয়ে কোনো কথা বলবো না, আমি পলিটিক্যাল কাউকে নিয়ে কথা বলবো না। নট বিকজ যে বললে আমার কিছু হয়ে যাবে তা না, আহ, আমি এই দুইটা জিনিসকে বাদ দিয়ে
আমি এমন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি যেটা আমার বাচ্চাদের থেকে শুরু করে বাবা মারাও যাতে শুনতে পারে এরকম কিছু কাজ করছি। আমি স্পেসিফিক একটা টার্গেট করি নাই যে আমার 20 থেকে 30 বছর এইজের মানুষজনদেরকেই লাগবে, এরকম আমি টার্গেট করি নাই। সো যদি কেউ খুব ফেমাস হতে চায়, ফেমাস বলতে অ্যাজ ইন ভালো কন্টেন্ট বানাতে চায়, তাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমার বাবা মা কোনটা লাইক করবে প্লাস আমি কোনটা লাইক করব। সো দুইটা জিনিস, মানে টার্গেট গ্রুপটা হচ্ছে তোমার স্টার্টিং ফ্রম কিডস টু প্যারেন্টস, আঙ্কেল আন্টিও যাতে পছন্দ করে। সো ভাই যেহেতু আপনাকে পেয়ে গিয়েছি, আজকে একটা গান তো শুনবোই অবশ্যই। আপনার গান শুনেই শোটা শেষ করতে চাই। তো আমি দর্শকের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আপনি তুমি বিদায় না, আমি গিটারটা নিয়ে আসছি। হ্যাঁ, শিওর 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 শিওর, সমস্যা নেই। পাশেই ছিল, বেশি কষ্ট করতে হয় নাই। বিদায় নাও তুমি। অলরাইট, সো আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো গেস্টের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঘরে থাকবেন। তো আরমান ভাই, আচ্ছা, সুমন ভাইয়ের জন্য যে গানটা কম্পোজ করা হয়েছিল পিয়ানোতে, আমি সেটা গিটারেই করে ফেলি। শিওর শিওর। তুমি কি এখনো সারা জোছনা দেখো, তুমি কি এখনো সারা জোছনা দেখো, তোমার সে স্বপ্ন কি এখনো নতুন নতুন দিনে এখনো কি তারা আসে, তোমায় ডাকি। এতটুকুই করলাম। অলরাইট, থ্যাঙ্কস আ লট ফর জয়নিং উইথ আস। আলহামদুলিল্লাহ, উই হ্যাড আ গ্রেট শো। ইনশাআল্লাহ ফিউচারে উইলসের যত ইভেন্টস হবে আপনাকে ইনশাআল্লাহ আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে জয়েন করবার জন্য। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ অলরাইট, ভাইয়া। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।